বিবি রঙের বিবি দিদি যাই তুই আমাকে পিয়ালে মোদির মুখে একটাই কথা আমার বউ ঝিলিমিলি রঙের বিবি আমি আমি আজই বাবাকে জিজ্ঞেস করবো কেন বাড়ির সবাই আমার বউ ঝিলিককে রঙের বিবি বলে ইনসাল করবে কেন 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 রঙের বিবি বলে তো কি বলে দেবী অন্নপূর্ণা বাবা দেবী সরস্বতী বাবা আমার বউ ঝিলিক অন্নপূর্ণা নয় আর সরস্বতী নয় সেটা প্রতিবাদী মেয়ে সে অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করার মেয়ে সে তোমাকে ভালো করে চিনেছে আর কিনে দিয়েছে সকলের আসল চরিত্র অতি বড় বাজে কথা বললে স্বাধীন অতি বড় বাজে কথা কি কি ব্যাপার মহামান্য ভগ্নিপতি আমার কাছে এসেছেন আজ লাভ প্রতির হিসাব চাইতে স্বাধীন 8 বছর ধরে বিলেতে মারাদের উপরে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি তাই বারবার ভাই তোমাদের চালাকি আমি সহ্য করে নেব না সাথে বলিনি আমি এখন আসল কথাটাই বলিনি খুব শীঘ্রই আসল কথাটা আমি বলবো কি বলবে আমাদের বিজনেসের সমস্ত হিসাব আমি নিজের হাতে তুলে নেব আমি বিশ্বাস করি তাছাড়া আমি প্রধান থেকে প্রাণে বিশ্বাস করি আমার উপর আছে অনেক অগাধ বিশ্বাস বিশ্বাস করাতে আগে থেকে তাদের আবার বিশ্বাস অবিশ্বাস প্রতিশোধ নিতে চাইছে স্বাধীন আসুন আসুন দেবী বড় কথা আসুন দেখেন কি বলছে ওকে বড় কথা বলছে গাছের ওপর গাছ জন্মালে তাকে তো বড় কথা বউ বলে আর আমার হিসাবে এক স্ত্রী থাকতে আর এক স্ত্রী এলে তাকে বলে হয় উচিত বড় কথা বউ স্বাধীন তুমি একই কথা বলে তোমার মুখে আমি একই কথা শুনলাম আমি পরের ঘরের মেয়ে ওনারা আমাকে ছোট কথা বলতেই পারে তাছাড়া এই সমাজে ননদ নন্দায় শ্বশুর সবার অধিকার আছে পরের ঘরের মেয়ে চরিত্র নিয়ে সমালোচনা করা তাই বলে তুমি তোমার নিজের বাবা ওর ভক্তিপতিকে তুমি এইভাবে অপমান করবে ঘেন্না করছি আমি তোমাকে ঘেন্না করছি ক্ষমা চেয়ে নাও তুমি ক্ষমা চেয়ে নাও তোমার বাবা বোন ভগ্নিপতি এমনকি এই 2 নম্বর বড় বউদের তুমি ক্ষমা চেয়ে নাও না আমার পক্ষে তা সম্ভব নয় মানুষ না অমানুষ ছোট বৌমা আমি ওর হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি বাবা বাবা ঠাকুর যাবে আপনারা ওকে ক্ষমা করে দিন কি বলতে কি বলে ফেলেছে ও খারাপ ছেলে নয় ও একদমই খারাপ ছেলে নয় তোমার চেয়ে ও অনেক খারাপ না এই কথা আমার স্বামী নিন্দা কানে নেওয়া পাপ ছোট বৌমা বাবা আপনি তো জ্ঞান বৃদ্ধ ঠাকুরজি তোমরা তো জানো দক্ষ যজ্ঞে সতী স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিল আর আজ তো আমার স্বামীর এরকম কথা শুনে আমার আত্মহত্যা করতে ইচ্ছা করছে টাইট করার জন্য আজ থেকে আমি রেল লাইন ছেড়ে কট লাইন হলাম দেখি আমার ফিক্সড ট্রেন কোন স্টেশনে গিয়ে থামে আমার আত্মহত্যা করতে ইচ্ছা করছে দেখলেন বাপি দেখলেন মেয়েটা আবার আমাদেরকে হারিয়ে দিয়ে গেল নিজে ছোট হয়ে আমাদের সকলকে আবার হারিয়ে দিয়ে গেল যখন যেমন তার স্বামীকে কব্জা করতে পেরেছে তেমনি তুমি তোমার স্বামীকে 7 বছর ধরে কব্জা করতে পারলে না কেন? আসল কথাটা ভালো করে বুঝিয়ে দে। আর কত বৌদিকে বোঝাবো? শোনো, ঝিলিক যেমন তার স্বামীকে তুমিও সেরকম বস করো, আর তুমিও রঙের বিবি হতে শেখো। কিন্তু
দাদা তা কেমন করে হবে? তোকেও ঝিলিকের মতো ডেসপারেট হতে হবে। দাদা কিন্তু তোকেও সব কথাকে পায়ে করে লাথি সরিয়ে দিতে হবে। শুনে তো স্বাধীন এসে সমস্ত হিসাব নিকাশ নিজের হাতে তুলে দেবে, আর তুলে দিলে আমাদের গ্রাম প্রোগ্রাম সব চোপাট হয়ে যাবে। তাই তোকে যেমন করি হোক তোর সেমি বিপ্লবকে বস করে আমার লাইনে এনে দে, না হলে তুই ভাই যদি এক হয়ে যায় তাহলে আমাদের প্ল্যান প্রোগ্রাম সব শেষ। ওই বিপ্লব আছে, তুই তোর কাজ শুরু করে দে। কথাটা মনে থাকে যেন। মনে থাকবে দাদা। ঠিক আছে, তুমি যাও দাদা। আজ থেকে আমি না হয় অন্য পথেই চলবো। আমি আমার যৌবনের পাপড়িগুলো একটা একটা করে মেলে ধরে বিপ্লবকে আমার জালে ফাঁসাবো, কারণ বিপ্লবকে আমার জালে ধরা দিতেই হবে। আলপনা, আলপনা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কার সাথে কথা বলছো? আমি যে শুধুমাত্র তোমার সাথে কথা বলছি, আমি মনে মনে তোমার সাথেই কথা বলতে চাইছিলাম। তুমি কি হলো, তুমি আমাকে দেখে চমকে উঠলে কেন? কেন গো, আমি কি আলপনা হতে পারি না? না না না, তোমাকে দেখলে আমার ঘেন্না করে। কেন? কি নেই? কি নেই আমার? আমার রূপ নেই, আমার যৌবন নেই, তাহলে কেন? ও আমিও তো তোমার স্ত্রী, নাকি স্ত্রী? আমি হলাম সাবান দিয়ে কাঁচা এক স্বচ্ছ পোশাক, আর তুমি হলে একটা খুব দাবি ইলেকট্রিক স্ত্রী। আচ্ছা আচ্ছা, তুমি কি কোনোদিন আমার এই যৌবনটাকে খুলে দেখেছো? তুমি কি বুঝতে পারোনি যে ইম্পোর্টেড পার্সের মতো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝকঝক করছে? ওই কানে আলপনার মতো সেগুলো মরছে ধরে যায়নি। তুমি কি হলো? এসো না, এসো না আমার সঙ্গে, চলো না আমরা একসঙ্গে ঘরে যাই, তোমাকে আমি আদর করি, সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবো। না না, আমার খুব পাচ্ছে না। কেন হবে না? আমি সুন্দর করে তোমাকে গান শোনাবো, শুনবে? শুনবে আমার গান? আমি বলবো আমার ভালোবাসা আলপনা অন্ধ হয়ে ওই ঘরে কাঁদছে, সেই জন্য হয় না। সে আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি, সেই জন্য হয় না। দিনের পর দিন, রাতের পর রাত উপসী হয়ে বসে আছি, সেটা তোমার নজরে আসে না? আমার শরীরের যৌবনগুলো ঝড়ের তাণ্ডবে লাফালাফি করতে চায়, সেটা তোমার নজরে আসে না? না, 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 না। বিপ্লবের চরিত্র অনেকখানি নিচে নেমে গেছে, আর এক ইঞ্চিও নিচে নামবে না। নামবে, নামবে। আমি
আমি জোর করে টেনে নিয়ে আসবো বিপ্লব রায় চৌধুরী। আমার শরীরের মহাসাগরে আমার মনের ডুবুরি হয়ে তোমাকে আমি জোর করে টেনে নামাবো। না হলে কোথায় পাবে, কোথায় পাবে গো যৌবনের মুক্ত? আমি তোমার সন্তানের মা হব, আর সেই সন্তানই হবে এই রায় চৌধুরী পরিবারের একমাত্র মালিক। আর বাকিরা সবাই শালিক চড়ুই হয়ে ফরফর ফরফর করে উড়ে বেড়াবে, উড়ে বেড়াবে। কে? আমি বাপি, তুমি সত্যি কি পারবে না পিয়ালি? বাবা, না হলে যে আমি হেরে যাবো, কারণ ঝিলিককে আমি ঠিক বুঝতে পারছি না। ও সাধারণ মেয়ে নয়, ও একটা কোহেলি। বেশ 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 বাবা, বেশ। আজ আজ আমি এমনির পথে না চলে আমার চলার পথটা না হয় পরিবর্তন করে দিলাম। এটা যেন পৃথিবীর অন্য রূপ বাবা। যে পথে চলেছেন রবীন্দ্রনাথ বাবা, পিয়ালি কাঁদতে কাঁদতে চলে গেল। স্বাধীনের গায়ে লেগে গেছে বিদ্যুতের ঝিলিক। প্রশান্ত যেন একটু একটু করে দিলেও হালকা মাটি হয়ে যাচ্ছে। তবে কি কোন গভীর গোপন ষড়যন্ত্র? না, দেখো রায় চৌধুরী, তোমাকে কিন্তু হারলে চলবে না। দরকার হলে আমি আরো কঠিন ভয়ঙ্কর হয়ে উঠব, কিন্তু বয়স হয়ে যাওয়ার পর থেকে শরীরটা কেমন দুর্বল লাগছে, দুর্বল। আমি দুর্বল হয়ে যাচ্ছি। কে আছে? আমার ছেলে একটু মাল নিয়ে তো মাল। আমি মদ নিয়ে এসেছি দাদু। দাদু! কে রে তুই? আমাকে দাদু বলে ডাকলি? আপনাদের বাড়ির নতুন চাকর, আপনার পারফরমেন্স থাকার জন্য ওকে আমি নিয়ে এসেছি। তুই খুব ভালো করেছিস। আমিও ভাবছিলাম আমার নিজের কাজকর্ম করার জন্য এরকম একটা বাচ্চা ছেলে দরকার ছিল। আগে আমি ঠিক সময় আপনার কাছে নিয়ে এসে হাজির হয়েছি, তাই না বাবু? বাহ, তোরটা কি বলতে হয়েছে দেখছি। ক্লাস 4 পর্যন্ত পড়ে এত তুই বুঝিস, আর আমার ওই দুটো ছেলে এত লেখাপড়া শিখেও বাপের কথা এতটুকু বুঝতে পারে না। আগে বাবু, আরে বিদ্যা আমার প্রমাণে কি হবে? আপনাদের মতো স্টুডেন্ট ব্যক্তিদের সঙ্গে থেকে থেকে না আমার একটু বুদ্ধিটা অনেক অনেক বেড়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। এই বাচ্চাগুলো তোর মাইনেটা একটু বাড়িয়ে দেবো, বুঝেছিস? আপনার মায়ের শরীর আচ্ছা, এই ছুড়া, দাদুকে প্রণামটা কর, দাদুকে থাক বাবা, থাক। এই, তোর নামটা কি রে? আমাকে মালটা দে। আর তোর নাম কি বল? আমার নাম সংগ্রাম। ভালো না। এই খবরদার, এই তোর সংগ্রাম নামটা খবরদার বলবি না। তোর নাম হচ্ছে আমি তাহলে যাই দাদু। যাবি কেন? বলে দাদু নয়, বাবু বাবু বলি না, বলবি দাদু। সবার সামনে তুই আমাকে বাবু বলে ডাকবি, আর সবার আলে তুই আমাকে দাদু বলে ডাকবি।
তাহলে তো এখানে মামা ছাড়া আর কেউ নেই। আমি তোমাকে একবার দাদু বলে ডাকবো। হ্যাঁ ভাগ্নে, দাদু দাদু দাদু। ওরে দাদু ভাই, আমার বুকটা তুই চুরিয়ে দিলি দাদু ভাই। বাবু, আপনার নাতিরা যদি চুরি না হতো না, তাহলে সেও কিন্তু এত বড়ই হতো, এত বড় হতো। কি যন্ত্রণা, এই কথা আমি সহ্য করতে পারছি না। আমার মাথাটা ঘুরে চঞ্চল হয়ে যাচ্ছে। তবে কি অমানুষের সক্রিয় রাজ্য ধনী বুকের ভেতরে নতুন মানুষের জন্ম নিচ্ছে। দাদু, তুমি বাচ্চা ছিলেন মতো ঘুরপাক খেতে খেতে উড়ে গেলে কেন? তুমি তুমি ধরে ওঠো ওঠো, আমি তোমার ধরে একবার একবার করে নিয়ে যাচ্ছি। এসো না এসো, ভয় কি? তুই কে? কোন জন্মান্তরে পূর্ণ করে আজ আমার হাত ধরে এই বইটা পার করে দিচ্ছে। আমি তোমার নাতির মতো গো দাদু। এসো না এসো, ভয় কি? এই একবার একবার করে চলতে চলতে পৌঁছে যাব। এই একবার একবার করে চলতে চলতে পৌঁছে যাব। ওই তো জানেন বাহার, ঠিক দেখে পাবো। ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ওই জানেন বাহার, ঠিক দেখে পাবো। এই ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। কি দৃশ্য দেখলাম আমি! সংসারের এই মায়াবী দৃশ্য দেখে আমার বুকের ভেতরে ফনা তুলে থাকা নাকটা যে আস্তে আস্তে মাথা নামাতে শুরু করেছে। না না, আমি আমার পিতৃ প্রতিশোধ ভুলতে বসেছি। আমার ভিতরে আবার জাগিয়ে তুলতে হবে সেই নাকটাকে। ওই তো স্বাধীন আসছে। ওই স্বাধীনকে দিয়েই আমি আমার বাকি থাকা একটা একটা করে কাজ করে নেব। স্বাধীনকে আমি অস্ত্র হিসাবে ব্যবহার করব বলেই তো এই বিয়ের খেলাটা খেলেছি। কাকে নিয়ে খেলা করতো দিদি? পরে বলবো, এখন এসো, তোমাকে নিয়ে এক জায়গায় যাই। কোথায়? বর্দি, বর্দি, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে দেখো তোমার বারান্দায় আজ কে এসেছে। তোমার দেও স্বাধীনকে। দিদি, আমি চলে যাচ্ছি। কেন চলে যাবে? কেন তুমি মন্দিরে এসে প্রতিমা দর্শন না করে ফিরে যাবে? সে কথা আমি তোমাকে পরে বলবো দিদি। পরে না, তোমাকে আজকেই বলতে হবে, তোমাকে জবাব দিতে হবে। কেন তুমি বর্দিকে দেখে এরকম করে চলে যাও? কেন তুমি বর্দিকে দেখে কোনো কথা বলো না? বলো। ঝিলি, আমার যে উত্তর দেওয়ার মতো মুখ নেই। আমি যে এতদিন বাবা মা বোন ভগ্নিপতির কথা হাতের পুতুল হয়েছিলাম। তাই স্বাধীন, যাদের কথা শুনে আমার এই বড় বৌদিকে ঘৃণা করে নানান ভাবে যন্ত্রণা দিয়েছি, আজ তার সামনে দাঁড়াবার যে আমার সাহস নেই। বৌদি, তুমি আমাকে ক্ষমা করো বৌদি। আমি তোমাকে পায়ে ধরে বলছি, এতদিন তোমার উপর দুর্ব্যবহার করে যে পাপ আমি করেছি, তুমি আমাকে ক্ষমা করে তার পাপের প্রায়শ্চিত্ত আমাকে। না না, অমন করে নয় ভাই। ওঠো, আমার পাশে এসে দাঁড়াও। ভাই যেমন করে দিদির পাশে এসে দাঁড়ায়, সন্তান যেমন করে তার মায়ের পাশে এসে দাঁড়ায়, ঠিক তেমনি করে তুমি আমার পাশে এসে দাঁড়াও। বৌদি, তুমি মায়াবী নও, তুমি দেবী।
দেবী পুজোর বোধন শুরু হয়ে গেছে। এবার দেবতাদের পূজার পালা। কি কর্তব্য বিমূঢ় ঘুমিয়ে পড়া দেবতাদের এবার জাগিয়ে তুলতে হবে। আমি আমার প্রতিশোধের খেলা শুরু করে দিয়েছি। বর্দা, বর্দা, বর্দা! আমি চিনি, তোমার ছোট ভাইয়ের বউ। এমন মিষ্টি সুরে আমি চিনি, তোমার ছোট ভাইয়ের বউ তো। দেখি দেখি তোমাকে একবার আমি ভালো করে দেখি। তার আগে আপনি ওইদিকে তাকিয়ে দেখুন দাদা। দেখি দেখি আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় দাদা, সত্যি। আমি বৌদির কাছে ক্ষমা চেয়ে আমি অর্ধেকের পাপ প্রায়শ্চিত্ত করেছি। এবার তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা করে জীবন যন্ত্রণা থেকে মুক্তি দাও দাদা, মুক্তি দাও দাদা। কল্পনা, কল্পনা, বিপ্লব, বিপ্লব আর স্বাধীনতা পেয়ে গেছে কল্পনা। আর আমি কাউকে ভয় করি না। না না, তুমি কাউকে ভয় করবে না। তুমি এ বাড়িতে কারো উপর অত্যাচার সহ্য করবে না। তুমি জানবে তোমার ডান পাশে আছে আমি, আর বাঁ পাশে আছি আমি। কিন্তু আর কোনো কিন্তু নয়। তোমরা দুজনে আর কোনো ভয় পাবে না। তোমাদের আজকে ভয়কে জয় করতে হবে। কি করে জয় করবো রে চিনি? আমার সন্তানটা হারিয়ে যাওয়ার পর থেকে আমার যে বিপ্লব, আমার বাচ্চাটা থাকলে বাচ্চাটার বয়স তো 8 বছর। আমরা তো তাকে বলতে পারি না, পারি না। এতদিন ধরে আপনারা অনেক পেরেছেন। এবার তো অন্তত কান্নাটা বন্ধ করুন, আমার কথা শুনুন। তোমার কথা শুনলে কি আমি আমার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাবো? তোমার কথা শুনলে কি আমি আলপনার চোখ ফিরে পাবো? তোমার কথা শুনলে কি আমি আমার সেই সোনালি দিনগুলো ফিরে পাবো? বড়দা, এতদিন অভিমান করে আপনি কেন ঘুমিয়েছিলেন? এবার জেগে উঠুন। আপনাদের মতো পুরুষেরা যদি জেগে না ওঠে আর যদি লাঞ্ছিত অপমানিত নারীদের পাশে এসে না দাঁড়ায়, তাহলে কি করে হবে নারী জাগরণ? আর নারী যদি আলোর স্বাদ না পায়, তাহলে কি করে হবে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের মতো মহা মানবের দলের জন্ম? আলপনা, ঝিলিক, ঝিলিক, যা তুই যা, যা। আলপনা, ছেলেকে আজ আমাকে কি কথা শুনিয়ে গেল? নারী জাগরণের কথা শুনিয়ে গেল। যে কথা শুনে এই ঘুমন্ত বিপ্লবটাকে জাগিয়ে উঠলো সংগ্রামের পদধ্বনি। আমি নতুন করে বাঁচতে চাই আলপনা, তাই আমি বাঁচবো আর আমি তোমাকেও বাঁচাবো। আর আমার ভাই স্বাধীনকে নিয়ে আর ছেলেকে নিয়ে আমি আবার রাত্রির বুক চিরে দিয়ে আসবো একটা ফুটন্ত সকাল। লেগেছে বিপ্লবের বদ্ধ চেতনা, আজ বিদ্যুতের ঝিলিক লেগেছে। এবার মনে হচ্ছে আমার অন্ধকার জীবনে রাত ভোর হবে। এখন আমার মনে হচ্ছে আমি সবাইকে জানিয়ে দিই আমি অন্ধ নই, আমি দেখতে পাচ্ছি। কে যেন আসছে, কে যেন আসছে। একটা বাচ্চা ছেলে আসছে মনে হচ্ছে। কে যেন আসছে, কে যেন আসছে। আমি মানুষ নয় গো, আমার নাম সংগ্রাম। সংগ্রাম, সংগ্রাম। হ্যাঁ, আমার নাম সংগ্রাম। আমি এ বাড়ির চাকর গো মা। চাকর? আহারে, তোর মতো এক ফোঁটা দুধের ছেলেকে কে চাকর বানিয়েছে? ওর মা পাঠানি দিদিমণি, ওই হতভাগা মামা ওকে এই বাড়িতে পাঠিয়েছে। আমার সন্তান থাকতো, সে এত বড়ই হতো, সে আমাকে মা বলে ডাকতো। একবার মা বলে ডাক না, মা বলে ডাক। মা
কি হলো? যেন ঠিক মতো কাছে চলে গেল, ওকে ঠিক মতো বুকে চেপে ধরলো, তাহলে কি গাড়িটা আস্তে আস্তে দেখতে পাচ্ছে? এই সব আয় আয় এদিকে আয় বলছি, আয়। ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছে, চল আমার সঙ্গে চল। কি করবে ওই রান্নাটা তুলে ছেলেটা? কি করবে? জুতো পালিশ করবে, জুতো পালিশ। এই পালিশটা দিয়ে আমার পায়ের জুতোটাকে পালিশ করে একবারে চকচকে চকচকে করে। জাদু কর না, ওই কাজটা যদি আমি করে দিই। এই যদি ওই কাজটা ওই বৌদিমণি করে দেয়, আপনার তোমরা ওকালতি করতে হবে না। রায় দেওয়া একে অশিক্ষিত, তার উপর আবার চাকর। সরে বাচ্চা, এটা ধরে আমার জুতোটাকে পালিশ করে চকচকে চকচকে কর। ও এটা ধরবেও না আর জুতোটাও পালিশ করবে না। ওর সামনে কথা বলবে ছিলে। আপনিও মুখ সামনে কথা বলবেন, মনে রাখবেন আপনি ওই বাড়ির চাকর। কি বলে আর এখন বলার হয়েছে কি? রায়বাগিনী ননদিনী আর এই যে বড় গিন্নি, সবে তো শুরু। তোমার এত বড় আসপতা কেন? তোদের বুকটা কাঁপছে নাকি দুরু দুরু? এই কুকুরের বাচ্চা, এদিকে আয়। তুই যদি আমার জুতো পালিশ না করিস না, তাহলে তোর একদিন কি আমার একদিন। মনে রাখবে পুরনো বাড়ি পুরনো চাকর, মানুষের বাচ্চা প্রশান্ত বাবু। পুরুষ দিয়ে আজ আপনি করবেন আমার জুতো পালিশ। ঝিলিক ঝিলিক ঝিলিক, ওই দেশপ্রিয় রায়চৌধুরীদের বাড়ি একটাই নাম, ঝিলিক। ওই স্বাধীন দাদাবাবুর বউ ঝিলিক দিদিমণি ওই গোটা রায়চৌধুরীর বাড়িটাকে একাই কাঁপিয়ে দিয়েছি। ছিলিক ছিলিক ছিলিক, ওই ছিলিক নামটা আমার সামনে একদম উচ্চারণ করবে না। ছিলিক হচ্ছে আমার জীবনের চরম সত্য। সে আমার পথের কাঁটা। সে জুতো সমেত আমাকে পা দেখিয়েছে, পা। আমি তাকে মানা করবো, মানা। মেয়ে মানুষে আপনার মতো মানুষের সামনে জুতো সমেত তুলে ধরায়? আমি তোর জুতো সমেত পাটাকে আমি ভেঙে কুড়িয়ে দেবো। কিন্তু খুব সাবধান স্যার, শুনেছি নাকি ওই মেয়েটা একদম সাক্ষাৎ নাগিনী। সেই নাগিনী বাগিনী হরম চাঁদিকে আমি কেটে টুকরো টুকরো করবো, তার পিস্তা থেকে আমি তুলে নিয়ে আসবো। হ্যাঁ, শ্বশুর শুধু শুধু শ্বশুর মশাই বাড়িতে নেই তো, তাই আমি কিছু করতে পারছি না। কি করে করতে পারেন স্যার? রাজা না থাকলে মন্ত্রী ক্ষমতার কতটুকু? কতটুকু সেই স্বামী হরম চাঁদিকে আমি দেখিয়ে দেবো যে সাপ করেছে, আগুনে হাত দিয়েছে, তাকে আমি শেষ করে দেবো, মারা। এই শোনো, তোরা চোখ সব আমার আমার কাজে চলে যাও। ওকে স্যার, চোরাচালানের কাজ আমরা আর করতে পারবো না। এই শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস! ঝিলিকের মতো তুইও আমাকে দুর্বল ভেবেছিস? হ্যাঁ, মুখের উপর তর্ক করছিস। দেখ, দেখ তোকে কি করতে পারে। স্যার,
ইন্সপেক্টর সাধুচন্দ্র সামন্ত আমার চেম্বারে বসে আছে, তুমি তাকে বলো আমি ডাকছি। ওকে স্যার। ডাকতে হবে না পছন্দ বাবু, ডাকতে হবে না। ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত ডাকবার আগেই হাজির। কি জন্য আমায় ডেকেছে? আমি একটা ভয়ঙ্কর কাজ করতে চলেছি। আমি আমার ছোট সালার বউ ঝিলিককে আমি মানা করবো, মানা। শোনেন, আমার শ্বশুর আমার কথা মতো দেশ সুরতি ভট্টাচার্যকে যেভাবে মার্ডার করেছিল, ঠিক সেইভাবেই আমি মার্ডার করব। শ্বশুরের সময় যখন আপনি চাপা দিয়েছিলেন, ঠিক আমার কেসটাও আপনি সেইভাবে চাপা দেবেন। আমার সিকিউরিটি আপনি দেবেন, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তাতে যত টাকা লাগে আমি দেবো। দেবতা নিরাপত্তা যাই বলুন, আমি সবই দেব, বাট ওয়ান কন্ডিশন। বলুন বলুন, আপনাকে আমি এয়ার কন্ডিশন ফ্ল্যাট দেবো, রাজি তো? আরে ফ্ল্যাটের কথা শুনে ফ্ল্যাট হওয়ার মাল আমি নয়, আমি চাই নগদ টাকা। হ্যাঁ স্যার, হ্যাঁ, নগদ যে কোনো গলদ নেই। আরে বলুন বলুন, কত টাকা লাগবে বলুন? বলুন বলুন। না 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 না, মুখে বলবো না, তবে আমি আগে হাতটা দিই। ঠিক আছে ঠিক আছে, বাড়িয়ে দিলাম। আমি আমার হাতে ইষ্ট মন্ত্র জপ করে বুঝিয়ে দেব, এই টাকাটা হলেই হবে। কি বুঝলে? নো প্রবলেম। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এইটাই হলো ঘুষ নেওয়ানের আল্ট্রা মডার্ন সিস্টেম। ইন্সপেক্টর সাহেব, আপনার ঘুষ নেওয়ার এই পদ্ধতিটা যদি ওপর মহলের লোক জানতে পারে? আরে কোন হালার বউ জানবা স্যার, কোন হালার কর্মচারী ঘুষ না লেগে হাত পাচ্ছেন না? কোন সদিলক্ষী অফিসার ঘুষ না খাইয়া কাজ করতেছে দেখুন তো। এই দেশের ঘুষখানির ব্যাপারটা যখন বন্ধ হয়ে যাইব, তখন 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 দেখবেন সূর্যের পূর্ব দিকে উঠছে না, ও উঠতেছে পশ্চিম দিকে। ও হ্যাঁ, পশ্চিমবঙ্গের সারা অঙ্গের ঘুষখোরের গা দগদগ করছে। সামন্ত বাবু, হ্যাঁ, আর একটা কথা কি জানো? বাঁ হাতে ঘুষ না পাইলে ডান হাত চুলকায়, আর চুলকাইতে চুলকাইতে রাতে ঘুম হয় না। তাই 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 যেদিন ঘুষ খাওয়ার ব্যাপার থাকে না, সেদিন নিজের ডান পকেটের টাকা বাঁ পকেটের চালান হয়ে যায়। আর এতক্ষণে শান্তি পাইলাম, নিজের কাছে নিজেই ঘুষ খালাম। ইয়েস বস, আমি একটা বিশেষ কাজের জন্য আমি কিছুক্ষণের জন্য বাইরে যাবো। ওকে বস, তোমার সাথে আমার কিন্তু জরুরি কথা আছে, কিছুক্ষণ পরে আমি আসছি, কেমন? ওকে বস। শয়তান পতন্ত চাকাচ্ছে, পুলিশের সাহায্য নিয়ে ঝিলিক দিদিমণিকে খুন করতে চায়, কিন্তু এই খবরটা আমি চাঁদুর কাছে কি করে পৌঁছে দেব? কি হালা কি হালা, আরে খুকিরা সব একবারে ক্ষতি হয়ে গেল। বল বল, ওদিকে খবর কি আছে বল। স্যার, আমি এইমাত্র জানতে পারলাম ওই প্রশান্ত চ্যাটার্জি ঝিলিক দিদিমণিকে খুন করতে চাই। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই দেশপ্রিয় রায় চৌধুরী বাড়ি ফিরলেই হয়তো এই দুর্ঘটনাটা ঘটে যেতে পারে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। আপনারা কি এই দেশের যুব শক্তিকে জাগিয়ে তুলতে পারবেন না স্যার? কি করে পারবো রে পার্থ, কি করে পারবো? তুই একবার ওই রাস্তা পারে চেয়ে দেখ স্যার, সব বেড়া ছেলেরা কেমন ওই লেডিস ছাড়া মাথায় নিয়ে হাঁটছে, আর ওইদিকে চেয়ে দেখ মেয়েরা সব ফুটবল খেলতে মাঠে চলে যাচ্ছে স্যার। এই যে 2024 সালে দাঁড়িয়ে বেড়া ছেলে দিচ্ছে মেয়েদের সাল স্যার। এই যেন আসছে না তরুবালা, কে যেন আসছে।
স্যার স্যার আপনারা চলে যান। ওই ঝিলিক বৌদিমণির বিরুদ্ধে ওই শয়তান প্রশান্ত চ্যাটার্জি ঝিলিক দিদিমণি যখন পাটা তুলে ধরেছিল তখন ওই শয়তান প্রশান্ত চ্যাটার্জি ঠিক কি কি বলেছে তার আমি একটা নোট করে রেখেছি একটা পেন ড্রাইভের মধ্যে। আপনারা সেটা নিয়ে যান স্যার। এটার মধ্যে ভরা আছে স্যার। আমরা একটা নতুন এভিডেন্স হাতে পেয়ে গেলাম। চল না কেটে পড়ি এখান থেকে। কি হালালা ভগবান যা করেন হয়তো মঙ্গলের জন্যই করেন। ওনারা ঠিক সময় না এসে পৌঁছালে হয়তো আমি এই খবরটা ওনাদের পৌঁছে দিতে পারতাম না। যাক বাবা, এতক্ষণ নিশ্চিন্ত পাওয়া গেল। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওই হিজড়ে দুটো এখানে কি করতে এসেছিল? স্যার ওরা জানতে এসেছিল আমাদের এই হোটেলে ব্লু ফিল্মের ক্যাসেট পাওয়া যায় কিনা। তুমি কি বললে? আমি বললাম ছি 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 ছি, এই কি বলছো তোমরা? আমাদের বস ভীষণ ধার্মিক, ভীষণ ধার্মিক, জব না করলে হয়তো জল স্পর্শ করেন না। কি স্যার ঠিক বললাম তো? পার্থ গামুলি হচ্ছে এই পার্থ গামুলিকে দিয়েই আমি ঝিলিককে মার্ডার করাবো। কালকে আমার শ্বশুর মশাই আসছে দেশপ্রিয় রায় চৌধুরী, তাই কাল রাত্রি হবে, কাল রাত্রি। তুমি কিছুক্ষণ চলে নিরাপত্তা পালন করো। তাই তো? ঠিক আছে, তাই দেবেন। দয়া করে একটু অপেক্ষা করুন, আমি বড়বদিকে একটু দরজা বলতে এগিয়ে দিয়ে আসি। তার যাবার সময় জেনে যাও, এই ছোট বৌদি থাকতে কেউ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না। এতদিন ভয়ে আমি কিচ্ছু বলিনি। আমি জানতাম আমি প্রতিবাদ করলে এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবে, তাই আপনারা এই বড় বৌদিকে বাঁচতে দেবেন না। তাই আপনাদের সামনে এই বড় বৌদিকে কোনো কটূক্তি করলে আমি ওকে সবসময় ছায়ার মতো আগলে রেখেছিলাম। আমাদের সঙ্গে অভিনয় করে চলছিলি রে জানোয়ার। আরে অভিনয় না করলে কি করে ধরতে পারতাম আপনাদের মতো কুটিল অভিনেত্রী, জটিল চরিত্র। এই যে আমার আদরের শাশুড়ি, আদরের শাশুড়ির আদরের মেয়ে প্রগতি বালা দেবী, এক্ষুনি যদি আমি আপনার গায়ে চর মেরে বুকে পা দিয়ে দাঁড়াই তাহলে কি খুব অন্যায় করা হবে? ছোট বৌদিমণি, ন্যায় অন্যায়ের কথা তাদেরকে বলছো? মেয়ে মানুষের চা থাকা উচিত, ওনাদের সবই আছে, তবে তবে একটা জিনিসই নেই, সেই জিনিসটা হলো লজ্জা। লজ্জা লজ্জা থাকলে বাপের বাড়িতে বসে বসে স্বামী আর তুমি মিলে বাপ আর ভাইয়ের অন্ন ধ্বংস করতে না।
ওই রঙের বিবি? শুধু কৈফিয়ত কেন, আপনাদের প্রত্যেককে কৈফিয়ত দিতে হবে। এই বাড়িতে যতগুলো ক্রিমিনাল আছে প্রত্যেককে একে একে আমাকে কৈফিয়ত দিতে হবে। তার আগে তোকে বাড়ি থেকে না, এই দেশপ্রিয় রায়চৌধুরী কোনোদিন কাউকে কৈফিয়ত দেয়নি, আজও দেবে না। আরে দেবেন, কৈফিয়ত দেবে না কি বলছিলে তোমরা? বাড়ি থেকে বার করে দেবে? পারবে না, পারবে না। বার করে দেবো না, বাড়ির বাইরে নিয়ে গিয়ে তোকে গুম করে দেবো। পারবে না শ্বশুর মশাই, পারবে না। আমি আমার ভাসুরের ওই আজ ছোট 3 মাসের বাচ্চা নই যে আমাকে কায়দা করে গুম করে আপনি বলতে পারবেন না চুরি হয়ে গেছে। আর কেরোসিন তেল ঢেলে শাড়ি পুড়িয়ে আমার গায়ে আগুন লাগিয়ে দিতেও পারবেন না। আর গলা টিপে মেলে বা বিষ খাইয়ে মেরে দিয়ে করিবর গায়ে শাড়ির আঁচল ঝুলিয়ে বলবে বাড়ির বউ আত্মহত্যা করেছে, সে চালাকিও হবে না। কেন পারবো না? আমি দেশপ্রিয় রায়চৌধুরী, পুলিশ আমার হাতের মুঠোয়, দিনকে রাত বানিয়ে দিয়ে আমি দীর্ঘদিন ধরে আমি ব্যবসা চালিয়ে যাচ্ছি। তোর মতো রঙের বিপিকে চাইতে আমার একটা মিনিটও লাগবে না। বসন্ত, বসন্ত, আমার শঙ্কর বাজার চাবুকটা দাও তো। হবে এই চাবুকটা ওই রঙের বিলি ছিলিকের পিঠে বেড়ে ওকে পৌঁছেই দেন যে বসন্ত টেলাচ্ছে মুখের উপর পা সমেত জুতো তোলার কি ভয়ঙ্কর পরিণাম। এই রঙের বিপি, আমি তোকে রায়চৌধুরীর বাড়িতে আজই দেখা গেল বিপ্লবের নতুন ছবি। বিপ্লব আমি পৌঁছিয়ে দেব রে গরম দাদা। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের ম্যাচ শেষ হয়ে গেছে, এখন পড়ে রয়েছে শুধু ময়দান। তোর ময়দানের ময়দা ময়ন দিয়ে গরম করে দেব ভোটের বিবেক। তাহলে চাবুকটা প্রথমে আমার পিঠে মারো দাদু। দাদু, এই স্নেহ ভরা বাগান, এই দাদু শব্দটা, এই শব্দটা উচ্চারণ করে ছোট ছোট নাতি নাতিরা এই সংসার সব দাদুকে জব্দ করে দেয়। ভাবি ভাবি হঠাৎ আপনার এই চরিত্রের পরিবর্তনের কারণটা কি আমি জানতে পারি? এটা ভীমরাজি, ভীমরাজি। ছি, 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 ছি। ছি। আমি কি এবার আমার পরিচয়টা দেবো? কেন আমি বিয়ে করে এখানে এসেছিলাম? না না না, এখনো সময় হয়নি, এখন আমাকে লুকিয়ে রাখতে হবে। বড়মা, 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 আপনি আমার ভাইকে নিয়ে ভিতরে যান, আমিও এখান থেকে যাই। বাবাকে কিছুটা একা সময় কাটাতে দিন। এই যে তোরা এমন ব্যাগ ব্যাগ করে আমাকে কি দেখছি? তোমাকে গো দাদু। আমাকে? হ্যাঁ তোমাকে। চাঁদু মামা বলেছে তুমি নাকি আমার দাদুর মতো। আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি, আমি কোন চিন্তা হারিয়ে যাচ্ছি। যাচ্ছই তো দাদু, তুমি চলে গেছো ওই চাঁদের পাহাড়। কি আনন্দ, কি আনন্দ। দাঁড়াও দাঁড়াও, আমি এই আনন্দের খবরটা আমি আর এক জায়গায় বলে আসি গো দাদু। কাকে? যাকে আমি মায়ের মতো মা বলে ডেকেছি তাকে বলতে যাচ্ছি গো দাদু।
তাকে থাকে থাকে উড়াচ্ছে সেই ছোট্ট গ্রাম স্বপ্ন মৌমাছির দল তখন জীবনের পাতায় পাতায় ভেসে থাকতো আনন্দ করো আর এখন শুধু কোলাহল আর কোলাহল। আমি ভাবি আমি তুমি এখানে কেন এসছো প্রশান্ত? আপনাকে চূড়া বাড়ি থেকে টেনে তোলার জন্য এসেছি। ট্রেনের মরুভূমি থেকে তুমি আবার আমাকে সেই লোভ লালসা ও গভীর অরণ্যে ফেরাতে চাও? আপনার সর্বনাশের সুর বাজছে বাপি, সেই অভিনেত্রী রঙের বিবির বুকে স্পন্দনে প্রশান্ত সে আপনার ক্ষতি চায়, ক্ষতি। ক্ষতি? বস্তির মেয়ে আলপনা, আলপনা সেই আপনার ক্ষতি চায়, আপনার সর্বনাশ চায়। এ তুমি কি বলছো প্রশান্ত? হ্যাঁ বাপি হ্যাঁ, ঝিলিককে আপনার পিছনে লেলি দিয়ে অভিনেত্রী ওই আলপনা। অভিনেত্রী আলপনা? হ্যাঁ, সে আমাদের সকলের উপর প্রতিশোধ নিতে চায়। তাই তাই সে দীর্ঘদিন ধরে অন্ধ থেকে অন্ধ না হয়েও আমাদের সাথে এই রকম করে বেড়াচ্ছে। আলপনা অন্ধ নয়, অন্ধ সেজে আছে। হ্যাঁ, না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। দেখতে না পেয়েও এই আরে দেখতে না পেয়ে এবারে প্রত্যেকটা কথা সে ঝিলিককে বলে কি করে? বলছো কি প্রশান্ত? সেই শয়তানি অভিনেত্রী ঝিলিক আর আলপনাকে আপনি গুলি করে মারুন। হ্যাঁ, মারবো মারবো মারবো। সেই শয়তানি অভিনেত্রী আলপনাকে আমি আমার রাইফেল দিয়ে আমার জীবন থাকতে গুলি করে মারবো। আর শুনুন শুনুন শুনুন, ওইসব ঝিলিকের কথা পরে ভাববেন, আগে চলুন সেই অন্ধ হয়ে অন্ধ সেজে থাকা সেই আলপনাকে উচিত শিক্ষা দিতে হবে। চলুন আমার সাথে। জীবনে অগ্নি পরীক্ষায় ভাই বড় বৌদিকে জিততেই হবে, না হলে যে বড় বৌদি বড় বিপদ দেবে আসবে। এই তাই তো বড় বৌদি এখন এলো না, কি ব্যাপার? বড় বৌদি, বড় বৌদি, এই কর্তা বাবু, জামাই বাবু, আর 3 নম্বর আর দিদিমণি পরীক্ষা করে দেখবে বড় বৌদি সত্যি অন্ধ না অন্ধ সেজে আছে। অন্ধর ব্যাপারে যদি অন্ধত্বের প্রশ্ন করে, ওরা যত হাঁটছে ততই যেন পাগল হয়ে যাচ্ছে। নাহলে হতভাগানি অন্ধ পরবর্তী ওপরে অন্ধত্ব সন্দেহ করে। ওরা ঠিক সন্দেহ করেছে। তার মানে কি বলছো তুমি? বড় বৌদি অন্ধ নয়। তুমি ঠিক বলছো? হ্যাঁ ছোট বাবু, হ্যাঁ বড় বৌদি অন্ধ নয়, সে অন্ধ সেজে আছে। এই কথা তুই আগে কেন বলিসনি চাঁদু? অনেক অনেক কষ্ট করে অনেক কারণে এ কথা আমাকে চাপা করে রাখতে হয়েছিল। আগে ফাঁস হয়ে গেলে এ বাড়ির ইতিহাসটা অন্য পথে চলে যেত। ক্ষমা করুন, আমি যা করেছি তা শুধু বড় বৌদির ভালোর জন্য, দাদা বাবুর মঙ্গলের জন্য করেছে, নিজের জন্য আমি কিচ্ছু করিনি। এই বড় বৌদি যে অন্ধ সেজে আছে এই কথা আপনারা জানলেও বাড়ির কাউকে যেন না বলবেন না, কাউকে বলবেন না। জানতে হলে
জানতে পারলে কি হবে? এখনো এখনো এখন শেষ বই হয়নি। কর্তা বাবুর মনটা নরম হলো। প্রশান্ত বাবুকে আপনারা চিনেন না, তাই আপনাদেরকে জোর হাত করে বলছে। বড় বৌদিকে কে বুঝিয়ে বলুন, সে যেন অন্ধ সেজে থাকে, না হলে তার জীবনে সত্যি সত্যি নেমে আসবে নিখোঁজ কালো অন্ধকার। চাবুদা ঠিকই বলেছে, আর কয়েকটা দিনের জন্য বড়দিকে এখন অন্য সেজে থাকতেই হবে। না, 8 বছর ধরে আমি অভিনয় করেছি, আজ আমার অভিনয় জীবনের শেষ। আমরা তোমার পায়ে ধরছি বড়দি। আমি তোমার হাত ধরে অনুরোধ করছি। বড়দি এভাবে হেসে আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ব্যর্থ করে দিও না বড়দি। কথা দাও, আমার না বলা পর্যন্ত তুমি অন্ধ হয়েই থাকবে। বেশ, কথা দিলাম। আমরা নিশ্চিন্ত হলাম। বড়দিকে আজ বলতে ইচ্ছা করছে, তোমার চিরন্তন শিক্ষার কাছে আমার আধুনিক শিক্ষা হেরে গেছে। যুদ্ধ শেষ হওয়ার আগে তুই কখনো হেরে যাওয়ার মন্ত্রটা উচ্চারণ করবি না। ধর্ম কাকু? হ্যাঁ। হ্যাঁ, ধর্ম কাকু। আমার নাম ধর্ম। যে ধর্মের আসল নাম হচ্ছে মনুষ্যত্ব। তাহলে আপনি হিজড়ে সেজেছেন কেন? যে কারণে খুঁজি 8টা বছর অন্ধ সেজে কাটাচ্ছ, সেই জন্য আমি হিজড়ে সেজে যাচ্ছি। আমি তো আমার স্বামীর মঙ্গলের জন্য অন্ধ না হয়ে অন্ধ সেজেছিলাম। আর আমি এদেশের পুরুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য আমি হিজড়ে সেজে যাচ্ছি। ধর্ম কাকু, ধর্ম কাকু চুপ করো, ওই শয়তানি বিড়ালি আসছে। দিদি, তুমি আমার অন্ধ সেজে যাও। ঠিক আছে, অনেক কথা তোমার সঙ্গে বাকি আছে আলপনা। মাত্র একটা দিনের জন্য তুমি অন্ধ সেজে থাকবে। আমি এখন যাই, আমার যে যাওয়ার সময় হয়ে গেল। আরে কি হালালা, কি হালা, আরে খাকা হালা না কি হলো, এবারে 3 বউ দেখতে একেবারে বাজা হয়ে গেল, বাজা হয়ে গেল। কি হালা, কি কি হলো? হিজড়ে মাগিটা গেল কোথায়? বৌদি, তোমার দাদার ঘরে যাও, যাও ছুটে গিয়ে যাও, নইলে দেখবে দাদা কাঁদতে কাঁদতে একেবারে কুকিয়েই গেছে। কি বললি? হ্যাঁ গো, তাড়াতাড়ি গিয়ে ঘরে দরজাটা বন্ধ করে দাও, নইলে দেখবে হিজড়েরা আমার ঘরের কাছে গিয়ে বলছে, কি হলো গো, কি হলো, খোকা হলো না খুকি হলো। কি যে হলো সেটা একটু পরে বুঝতে পারবি রে হারামজাদি। এই যে আমার সতীন, চলো, বাবা তোমাকে ডাকছে। কি করে যাব? আমি তো অন্ধ, দেখতে পাই না। তুমি আমাকে একটু এগিয়ে দিয়ে এসো। নেকা নেকা, এসো। কি হলো রে চাঁদো? হারামজাদা অভিনেত্রীটা এলো নাকি? পেয়ালি, পেয়ালি, হ্যাঁ পেয়ালিকে ফিরিয়ে দিন। কবে? আপনার হিসাবে একটু ভুল হয়ে গেছে। কেন? আরে পিয়ালিকে ফিরিয়ে দিলেই তো অভিনেত্রীর অভিনয় ধরা পড়ে যাবে। তুমি ঠিকই বলে দুর্দান্ত। এই ভগবতী, তাড়াতাড়ি বালতিটা নিয়ে আয়। দেখা যা। এই সাবধান, মাগিটা এদিকেই আসছে। বাবা, বাবা, আপনি আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ বৌমা, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। এখানে তো কেউ নেই, তাই সেই কথাটা তোমাকে এখনই বলতে চাই। এখানে কেউ নেই? না মা, যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। কি ভগবতী, এই রাস্তার মাঝে বালতিটা না বলে শয়তান লেগেছে।
প্রশান্ত, তোমরা তো একটু আগে আমাকে বললে বউটা অন্ধ নয়, এখন তো প্রমাণ হয়ে গেল তো ও সত্যিই অন্ধ। কি হলো, চুপ করে আছে কেন বলো প্রশান্ত, উত্তর দাও। আর তোমরা আমাকে দিয়ে কত জঘন্য কাজ করাবে আর কত পাপ করাবে। আমি হেরে গেছি, আমি আজও হেরে গেছি, কিন্তু কিন্তু আজ আমাকে আসল জেতাটা জিততেই হবে। অল্পনা যখন অন্ধ, এই সুযোগকেই ওকে আমি আমার বাগান বাড়িতে নিয়ে গিয়ে ওর যৌবনটাকে আমি চেটে পুঁতে খাবো। জানো যে একটু করে মহারাজা ঝাঁপিয়ে পড়বে, তাহলে আমি কি করবো? আমি যদি চলে গেলে তাহলে জানাটা বুঝতে পেরে যাবে যে আমি অন্ধ নই, আর আমি অন্ধের শিখে থাকে ওই জানাতে আমাকে খুঁজে খুঁজে খাবে। তাহলে আমি কি করবো? আমি কি চিৎকার করবো? আমি চুপিকে ধরবো। যাচ্ছি, আসছি, জানাটা আসছি। ঈশ্বর, 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 তুমি আমাকে রক্ষা করো, ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। মরণের জন্য তৈরি হও। মরার আগে একবার ঠাকুরের নাম জপ করে নে। আমি গাইছি, আমার সাথে গাও। ভজপুরাঙ্গ বহুপুরাঙ্গে নামে ভজপুরাঙ্গ বহুপুরাঙ্গ বহুপুরাঙ্গে নামে তাহলে তো আমার আর পথ চাপা থাকবে না, আমাকে এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যেতে হবে। এই সারা শহর ছেড়ে আমি চলে যাব বহু দূরে, যেখানে আমার বাগান বাড়ি আছে। সেই বাগান বাড়ি আমি চলে যাব, সেখানে আমাকে কেউ খুঁজে পাবে না, কেউ পাবে না। আমি নিজের চোখে দেখেছি।
চলো ও সরকার কৃষকের বাগান বাড়িতে আছে, আমাদের সকলকে সেখানে ছুটি দিতে হবে। চলো আমরা সবাই সেখানে ছুটি যাই, চলো। আমার এই সুরক্ষিত বাগান বাড়ি কোন শালা জানে না, জানে আমার বোন আর ওই শালা আমার শয়তান শ্বশুর দেশপ্রিয় রায়চৌধুরী। আরে ও শালা তো সাধুর মৃত্যুর খবরটা পেয়ে একেবারে কেলিয়ে গেছে। অনুশোচনা অমৃত পান করে আমি আবার সবল হয়ে গেছি। আর তুই আমাকে বাপি বলে ডাকবি না কেন? বল বল, কেন তুই চাঁদুকে খুন করলি? আর কোন সাহসে আমার বড় বৌমার দিকে লালসার হাত বাড়িয়েছিলে? এই কৈফিয়ত তোকে আজকে আমার দিতেই হবে। দেব দেব কৈফিয়ত দেব। শালা কৈফিয়ত দেবার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছে। শালা সুরের বাচ্চা তোর অপেক্ষা। আমার সারা জীবনের কৈফিয়ত আমি যদি তোমাকে দিতে না পারি তাহলে আমি তো মরেও শান্তি পাবো না। ও শান্তি ও শান্তি পাপি আপনাকে আমি একটা প্রশান্ত নয়, প্রশান্ত নয়, আজ আমি অশান্ত, আজ আমি অপরান্ত, আজ আমি দিল দিল করে অক্লান্ত পরিশ্রম করে এই সারা রায়চৌধুরী বাড়িতে আমি তৈরি করেছি। অনাথ সম্পত্তি, অনাথ টাকা, সারা টোটাল আমি করেছি। তাই আমার অর্ধেক অংশ লিখে দেবেন, না হলে এখন সারা পুলি করে না বুঝিয়ে দেবো আমি কে। আমি জানি তুমি কে। জানেন? হ্যাঁ চিনি। আমার ছেলেরা আমাকে সব বলে দিয়েছে। আমার সম্পত্তি গ্রাস করেছে। তোমার বোন পিয়ালিকে আমার ছেলের বউ করে পাঠিয়েছ। হ্যাঁ পাঠিয়েছিল। আরে সেই জন্যই তো, হ্যাঁ, আর সেই জন্যই তো আমার জীবনটা, আমার সুন্দর জীবনটা ব্যর্থ হয়ে গেছে। আমার সারা জীবনটা আজ তোমার জন্য ভুলে 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 ভরা। পিয়ালি আমার ছোট্ট বোন, আমার এমন বলতে নেই। তোমার খাও খেয়ালির দাম মেটাতে আমার জীবনটা আজকে ব্যর্থ হয়ে গেছে। বোন ভাইকে বলছে জানোয়ার। তার থেকে বেশি জানোয়ার আপনি। আমি জুসে কাটিয়ে দিয়ে যেমন শিশুকে ভোলানো হয়, আপনারা সেই রকম দুজনে মিলিয়ে আমাকে নানা রকম লোক দেখিয়ে বিপ্লবকে আমার হাতে আনতে চেয়েছিলেন। আমি আমার ভুল স্বীকার করছি। আরে না 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 না, দেশপ্রিয় রায়চৌধুরী, আরে দোষ স্বীকার করলে তো হবে না। আসেন এদিকে, আসেন আসেন।
পাশের ঘরে দলিলটা রাখা আছে, কেমন? ওই পাশের ঘরে দরজা খুলে ঢুকে যান, ওখানে গিয়ে দলিলটায় বড় বড় অক্ষরে নিজের নামটা সই করে দেবেন। না হলে আমার এই একটা পিস্তলের গুলিতে আপনার বুকটাকে আমি চড়া করে দেব। চল বলছে, চল। দেশপ্রিয় রায় চৌধুরী কাঁপতে কাঁপতে চলে গেল। এখনই দলিলে সই করে দেবে, আর আমি কাল থেকে হয়ে যাব এই রায় চৌধুরী কোম্পানির 50% মালিক। মালিক মালিক চুপ চুপ। আমি এখন বসে মদ খাবো, একটা কথা বলবি না। কি আনন্দ, কি আনন্দ, নিরানন্দ। নিরানন্দ আমি আলিয়া, আমি কুয়াশার মতো অন্ধকার। তাই শোনো বলি, আমার এই নোংরা জীবন আমি আর কিছুতেই রাখবো না। আমি বিপ্লবের স্ত্রী বলে আর কারোর কাছে পরিচয় দেবো না। তোমার যতক্ষণ না শাস্তি হচ্ছে, ততক্ষণ আমি ছায়ার মতো তোমার পাশে পাশে থাকবো, একেবারে পাশে পাশে। ও শুনো, কিন্তু তুই আর পাবি না। তোর আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। তাও ইব্রাহিমের মতো আমি সারা দেশ ছেড়ে পালিয়ে যাব। কোথায় পালাবি জানোয়ার? তোর সব পালাবার পথ বন্ধ। অন্য পথ প্রসন্নে রুদ্র। ভাই ভাই দাঁড়া ভাই, ক্রুদ্ধ হয়েও না ভাই। তোমরা শুদ্ধ চিত্তে আমার কথা একটু শুনো। উন্মত্ত হয়ে ওরা হাসছে, ওরা শেষ করে দেবে আমার বিলাসের গল্প। আমি তোর দুর্গোৎসবে অমঙ্গলের আলপনা, হ্যাঁ, যে হাত দিয়ে তুই আমার ইজ্জত লুটতে গেছিলিস, এই চাবুক দিয়ে বেড়ে তোর পিঠে চামড়া তুলে সেই হাত দুটো তুমি দেখতে পাচ্ছ তুমি অন্ধ থেকেছিলে তাহলে এতদিন? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, সংসার মঙ্গলের জন্য আমি অন্ধ না হয়ে অন্ধ সেজেছিলাম, কিন্তু যখন এই সংসারে শুরু হয় অমঙ্গলের দুর্গোৎসব, অশ্রাব্য বাদ্যযন্ত্র নিয়ে অলক্ষ্মীর আরাধনা, ঠিক তখনই শুরু হয় নারী জাগরণ। আমি ছেলে বিদ্যুৎ প্রতিভা প্রগতির জ্বলন্ত প্রতীক, সেই প্রফেসর সুনীতি ভট্টাচার্যের মেয়ে। হ্যাঁ, ঠিক 8 বছর আগে আপনি যাকে কুকুরের মতো গুলি করে মেরেছিলেন, নারী বধূর নির্যাতনের প্রতিবাদ করেছিল বলে, তারিখটা ছিল 24শে নভেম্বর।
আমি বলিনি, আমি কিচ্ছু বলিনি। তাই আমার পিতৃ হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমি নিজে হাতে গুলি করে মারবো। পুলিশ আছে, প্রশাসন আছে। ধর্মকাকু, তুমি তোমার প্রতিজ্ঞা ভুলে গেলেও আমি যে আমার প্রতিজ্ঞা ভুলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি সেই নিহত শিক্ষক সুনীতি ভট্টাচার্যের বন্ধু। আমার নাম হচ্ছে ধর্মদাস গাঙ্গুলি। হ্যাঁ, আমি সেদিন আমি আর সুনীতি বাবু আপনার বাড়িতে গিয়েছিলেন প্রতিবাদ জানাতে। সেদিন আপনি ওই সুনীতি বাবুকে গুলি করে হত্যা করেছিলেন, কিন্তু আমাকে আপনি মারতে পারেননি। আপনার ছেলে ওই স্বাধীন আমাকে বেল্ট পেটা করেছিল, আমি কিন্তু মরিনি। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আর ঝিলিক এর প্রতিশোধ নেব। আপনার বাড়িতে গিয়ে ওই ঝিলিক বউ হয়ে এসছে, আর আমি হিট এসেছে। আপনাদের সমস্ত গোপন খবর জেনে গেছেন, আর আমাকে সাহস দিয়েছেন এই ভদ্রলোক। ওনার পরিচয়, উনি একজন আইপিএস অফিসার। আমাদের তদন্ত শেষ, কিছুক্ষণের মধ্যেই আপনার পুরো ক্যাসেট করবেন। আমাদের বিরুদ্ধে অভিযোগ, আপনাদের সমস্ত খবর আমরা পেয়ে গেছি। পাঠক সঞ্জীব, তোমরা এদিকে এসো। কি বলতে হবে বলুন, আমরা চলে এসেছি। ঠিক আছে, প্রশান্ত সম্বন্ধে তোমাদের অভিযোগ সম্পূর্ণ সত্য। হ্যাঁ স্যার, সত্য। তিনি হোটেল ব্যবসার আড়ালে মাদক চোরাচালান, যুবতীদের আমদানি এসব করে বেড়াতেন। হ্যাঁ স্যার, এসব করানো হতো আমাদের দিয়ে। আমরা হাইকোর্টে গিয়ে এই প্রমাণ স্বরূপগুলো দিয়ে ওনার বিরুদ্ধে নালিশ জানাবো। দেশপ্রিয় বাবু, আপনি নিজের হাতে গুলি করে ওই চাঁদুকে মেরেছেন, সুনীতি বাবুকে মেরেছেন, তার সাক্ষী এই ধর্মদাস বাবু। কিন্তু পুলিশের দায়ী তো সেই কথা বলবে না। আপনারা জেনে রাখুন, এই অপরাধী ঘুষখোর পুলিশ অফিসার সাধু চরণ সামন্ত আজই অ্যারেস্ট হয়েছে। না না, আপনার কেউ হাসবে না। ছেলে কিছু বলতে চাইছে, ওর কথাটা আপনার মন দিয়ে শুনুন। বাবা গো, তোমার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। আমি আমার চরিত্রের রং বদলে হয়েছিলাম রঙের বিবি। ভেবেছিলাম এই বাড়ির প্রত্যেকে আনন্দ, সুখ, অহংকার কেড়ে টুকরো টুকরো করে দেব, কিন্তু এতগুলো মানুষকে যে আমি কাঁদাতে পারছি না। বাবা, তুমি আমাকে ক্ষমা করো। তাই যে যৌবনের আগুন জ্বালিয়ে আমি বাড়িতে এসেছিলাম, সেই আগুন নিভিয়ে আমি নিজেকে এই সংসারের জন্য ধূপ হয়ে জ্বালিয়ে দিলাম। যিনি ক্ষমা করলেও আমাদের কিন্তু শাস্তি ঠিক হবে। না না, আমি পালাবো। আমাকে ক্ষমা করবে বাবা, আমি তোর কাছে ক্ষমা চাইছি। আমি সবকটাকে গুলি করে মারবো।
শুরু হয়ে গেছে নারী জাগরণের। নাট্যকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় আমার মুখ দিয়ে একটা কথা বলা হয়েছে, যুগের প্রয়োজনে অনিবার্য কারণে লক্ষ্মীদের কিন্তু লক্ষ্মী সেই থাকা চলবে না, আর সেই সঙ্গে সঙ্গে সরস্বতীদের আর সরস্বতী থাকা চলবে না। তাদের উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। দেখুন দেখুন এই মুহূর্তে ওরা হয়ে উঠেছে রণরঙ্গিনী, এরপরে শুরু হবে মহিষাসুর মর্দিনী। এরপরেও কি আপনারা বলবেন বউ হয়েছে রঙের দেবী সর্বভূতে তোমাকে রূপে